হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আবারও চলে আসলাম এইচএস ইকোনমিক্সের 10ম অধ্যায় মুদ্রা ও ব্যাংক এই অধ্যায়ের পার্ট 2তে। আজকের পার্টে আমরা যেই বিষয়গুলো আলোচনা করব এই বিষয়গুলো এই অধ্যায়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং স্টুডেন্টরা এই বিষয়গুলোতে অনেক বেশি কনফিউশনে পড়ে যায়। তো আজকে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে অর্থের বা মুদ্রার মূল্য, তারপর মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, এই বিষয়গুলো নিয়ে। তো আশা করতেছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লেসন। শুরুতেই আমরা অর্থের বা মুদ্রার মূল্য নিয়ে আলোচনা করব। অর্থের বা মুদ্রার মূল্য বলতে অর্থের মূল্য বলতে আসলে কি বোঝায়? অ্যাকচুয়ালি অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতাকে বোঝানো হয়, ঠিক আছে? আর একটু ডিটেইলস বলতে গেলে অর্থের মূল্য মানে বোঝায় একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যেই পরিমাণ দ্রব্য বা সেবা কর্ম ক্রয় করা যায় তাকে বলা হয় অর্থের মূল্য, ঠিক আছে? যেমন ধরো আমরা যদি বলি আমার কাছে রয়েছে 10 টাকা, এই 10 টাকা দিয়ে আমি একটা কলম নিলাম, ঠিক আছে? একটা কলম। তাহলে দেখো এই যে 10 টাকা নির্দিষ্ট পরিমাণ টাকা, এই টাকাটার ক্রয় ক্ষমতাকে বলা হচ্ছে অর্থের মূল্য। এই টাকাটা দিয়ে আমি একটা কলম কিনতে পারি, তাই তো? তার মানে এই 10 টাকার ক্রয় ক্ষমতা হচ্ছে একটা কলম ক্রয় করতে পারা। এভাবে করে একটা টাকা দিয়ে অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে যে পরিমাণ দ্রব্য বা সেবা কর্ম ক্রয় করা যায় সেইটাকেই বলা হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য, ঠিক আছে? আই হোপ তোমরা বুঝতে পেরেছো অর্থের মূল্য মানে কি। তো আমরা অর্থের মূল্য বের করার জন্য একটা সূত্র ইউজ করব। আমরা একটু লিখি যে অর্থের মূল্যের সূত্র, ঠিক আছে? অর্থের মূল্যকে বলা হয় ইংরেজিতে ভ্যালু অফ মানি। আমরা এখানে ভিএম লিখবো, ঠিক আছে? ভিএম মানে হচ্ছে অর্থের মূল্য। অর্থের মূল্য সমান 1 ডিভাইডেড বাই পি। 1 ডিভাইডেড বাই পি, ওকে? অর্থের মূল্য মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই পি। এই সূত্রের সাহায্যে আমরা অর্থের মূল্য বের করব। এখানে পি মানে কি একটু লিখে রাখবা। পি মানে হচ্ছে দামের স্তর, দামের স্তর, ঠিক আছে? দেখো এখন প্রশ্ন আসতে পারে স্যার দামের স্তর মানে কি? দামের স্তর মানে হচ্ছে আমরা ইকোনমিক্সের প্রথম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত যা পড়ছি প্রত্যেক ক্ষেত্রে আমরা পি মানে বুঝতাম দাম, কিন্তু এরপরে নবম আর দশম এই দুইটা অধ্যায়ে আমরা পি মানে বুঝবো দাম স্তরকে। কেন? যখন আমরা ব্যষ্টিক অর্থনীতি পড়বো তখন আমরা পি মানে বুঝাবো দামকে, আর যখন আমরা সামষ্টিক অর্থনীতি বুঝাবো সেই ক্ষেত্রে আমরা পি মানে বুঝবো দাম স্তরকে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে দাম স্তর মানে কি? দাম স্তর মানে হচ্ছে গড় দাম। কোন একটা দেশের যেই সকল দ্রব্য রয়েছে সেই সকল দ্রব্যের গড় দামটাকে বলা হচ্ছে দাম স্তর। মনে করো যে কোন একটা দেশে 3টা দ্রব্য রয়েছে, একটা নাম মনে করো Q1। এই Q1 দ্রব্যের দাম মনে করো যে 10 টাকা। আরেকটা দ্রব্যের নাম Q2, এই দ্রব্যের দাম মনে করো যে 20 টাকা। আরেকটা দ্রব্য মনে করো Q3, এই দ্রব্যের দাম মনে করো 30 টাকা। এই 3টা জিনিস যোগ করলে কত হয়? 3টা জিনিস যোগ করলে হয় 60, তাই তো? এই 60কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে কত পাওয়া যায়? 20। এই যে 20 এটাকেই বলা হচ্ছে দাম স্তর, অর্থাৎ গড় দামকে। যে সকল দ্রব্য থাকবে সবগুলো দ্রব্যের দাম যোগ করে যতটা দ্রব্য সেই দ্রব্যের দাম দিয়ে ভাগ করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের দাম স্তর বা দাম। তাহলে আমরা কি বুঝলাম? আমরা কোন একটা দেশের অর্থের মূল্য বের করার জন্য প্রথমে আমাদেরকে দামের স্তর বের করে নিতে হবে, ওকে? এই দামের স্তর বের করার নিয়ম আমরা দেখব। দামের স্তর আমরা কিসের সাহায্যে বের করতে পারি, যেটা আমরা পড়বো অর্থের পরিমাপ তত্ত্বে, ঠিক আছে? তো এখন আমাদের জাস্ট মূল বিষয়টা হচ্ছে দামের 1কে যদি আমরা দামের স্তর দিয়ে ভাগ করি, অর্থাৎ একটা দেশের যে দামের স্তর থাকবে সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু পাওয়া যাবে অর্থের মূল্য বা ভিএম, ওকে? দেখো অর্থের মূল্য বা ভিএম এটার উপরে আসলে ডিপেন্ড করে যে একটা দেশে মুদ্রাস্ফীতি হচ্ছে না মুদ্রা সংকোচন হচ্ছে। ক্লিয়ার? দেখো আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করি। মনে করো যে একটি কলমের দাম 10 টাকা, ঠিক আছে? আমরা এখানে লিখলাম একটি কলম 10 টাকা, ঠিক আছে? এই যে 10 টাকা এটা হচ্ছে আমরা আপাতত একটু বোঝার জন্য মনে করি এটাই আমাদের দামের স্তর। বর্তমানে দাম কত টাকা? 10 টাকা, অর্থাৎ পি এর মান আমাদের 10, ঠিক আছে? তারপর আসো আমরা মনে করো যে কোনো কারণে ওই দেশের কলমের দাম বৃদ্ধি পেল, ঠিক আছে? কলমের দাম বৃদ্ধি পেয়ে হয়ে গেল 20 টাকা।
একটু খেয়াল করতে হবে। তাহলে দামের স্তর প্রথমে ছিল কত টাকা, 10 টাকা, হয়ে গেছে কত, 20। অ্যাকচুয়ালি এটা দামের স্তর নয়, এটা মাত্র একটা জিনিসের দামের কথা বলতেছি। শুধুমাত্র একটা জিনিসের দাম বাড়লেই কিন্তু সেটাকে আমরা মুদ্রাস্ফীতি বা সেটাকে আমরা অর্থের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে এটা বুঝবো না, ঠিক আছে। যখন সবগুলো জিনিসের দাম অর্থাৎ গড় দামটা যদি বৃদ্ধি পায় তাহলে মনে করবো যে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাইছে, গড় দামটা যদি হ্রাস পায় তাহলে জিনিসপত্রের দাম হ্রাস পাইছে। ওকে, আমরা এটাকে গড় মনে করতেছি। মনে করো যে 10 টাকা, সবগুলো জিনিস বের করে আমাদের পি এর মান আসলো কত টাকা, পি এর মান কত, 10। অর্থাৎ একটা দেশে পি এর মান প্রথমে ছিল 10, তারপর পরবর্তীতে পি এর মান চেঞ্জ হয়ে গেল কত, 20। অর্থাৎ দামের স্তর প্রথমে ছিল 10, তারপর হয়েছে 20। এখন আমরা একটা জিনিস বের করি যে দামের স্তর 10 থাকা অবস্থায় আমাদের অর্থের মূল্য কত, দামের স্তর 20 হলে তখন অর্থের মূল্য কত। দেখো আমরা সূত্র ফেলতেছি মানটা। আমরা যদি পি এর মান 10 ধরি তাহলে দেখো আমরা 1 কে ভাগ করব 10 দিয়ে, ঠিক আছে। 1 কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে আমাদের आंसर আসবে 0.10, ঠিক আছে, 0.10। তারপর আসো আমরা ঠিক সেম জিনিসটা যদি 20 হয় তাহলে কত হয় দেখো। আমরা যদি এখানে পি এর মান যদি আমরা 20 বসাই তাহলে আমাদের आंसर আসবে 0.05, তাই তো। তাহলে এখানে আমি লিখে রাখতেছি একটু দেখো, যখন পি 10 টাকা তখন ভিএম হচ্ছে আমাদের 0.10, আর যখন আমাদের পি এর মান হচ্ছে 20 তখন আমাদের ভিএম কত, তখন আমাদের ভিএম হচ্ছে 0.05। আমাকে একটু বলো তোমরা যে ভিএম এর মান 0.10 এটা বড় না 0.05 এটা বড়। অবশ্যই 0.10 এটা বড় 0.05 এর তুলনায়, বোঝা গেছে আমার কথা। তাহলে খেয়াল করো এই ক্ষেত্রে দাম ছিল আমাদের 10 টাকা, অর্থাৎ দামের স্তর 10 টাকা, তখন আমাদের ভিএম বের হচ্ছিল 0.10, তার মানে বেশি বড়। আবার এই পি এর মান যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে আমাদের ভিএম এর মান কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। খেয়াল করো কেন কমতেছে, কারণ পি এর মান প্রথমে আমরা বসাইছি 10, অর্থাৎ 1 কে আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ করতেছি। এরপর আমরা পি এর মান বসালাম কত, 20, অর্থাৎ 1 কে আমরা বেশি সংখ্যা বড় সংখ্যা দিয়ে ভাগ করতেছি। তার মানে পি এর মানটা যত ছোট হবে তত আমাদের ভিএম এর মান তত বড় হবে, ঠিক আছে। পি এর মান যত ছোট হবে ভিএম এর মান তত বড় হবে। পি এর মান যত বড় হবে আমাদের ভিএম এর মান কি হবে, তত ছোট হয়ে যাবে, কারণ আমরা ভাগ করতেছি 1 কে এই সংখ্যা দ্বারা। ক্লিয়ার? তাহলে কি বুঝতেছি, দামের স্তর যদি কম হয় অর্থের মূল্য কি হয়, বেশি হয়। ভালো করে শোনো, দামের স্তর যদি কম হয় অর্থের মূল্য তখন কি হয়, বেশি হয়। দামের স্তর যদি বেড়ে যায় অর্থের মূল্য কি হয়ে যায়, কমে যায়। আমার কথা বোঝা গেছে? এখন আমরা এই বিষয়টাকে একটা চিত্রের সাহায্যে অঙ্কন করার চেষ্টা করব। দেখো এক্ষেত্রে আমরা যে চিত্রটা অঙ্কন করব, আমরা দুইটা অক্ষ নিচ্ছি, একটা লম্ব অক্ষ একটা ভূমি অক্ষ। আমরা এখানে লিখলাম 0। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এতদিন পর্যন্ত আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা প্রায় সময় যে লম্ব অক্ষে আমরা স্বাধীন চলক রাখছি, ওকে, মানে দাম রাখতাম, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের পি দাম স্তর বোঝাচ্ছে, তবু আমরা পি কে এখানে লম্ব অক্ষে রাখবো না, আমরা রাখবো ভূমি অক্ষে। বোঝা গেছে আমার কথা? আমরা এখানে পি রাখবো কোন অক্ষে, ভূমি অক্ষে। আমরা এখানে পি ধরতেছি মানে দাম স্তর আমরা ধরতেছি ভূমি অক্ষে, এবং আমরা লম্ব অক্ষে যেটা ধরবো সেটা হচ্ছে অর্থের মূল্য বা ভিএম। ক্লিয়ার আমার কথা? দেখো আমাদের দাম স্তর যখন কম ছিল তখন ভিএম বেশি ছিল। আমরা এখানে লিখতেছি যে আমাদের দাম স্তর ভূমি অক্ষে, অর্থাৎ দাম স্তর কম, তার মানে আমরা এখানে ধরতেছি কোন একটা বিন্দুতে, ঠিক আছে, তখন ভিএম বেশি। দাম স্তর যখন কম তখন ভিএম কি, বেশি। এখানে আমরা বলতেছি এটা P1, তো P1 আমরা যেহেতু মান ধরছি আমরা মান ধরে করি। P1 সমান আমরা 10 ধরলাম, তো এখানে 10 না ধরলেও হবে, P1 ধরলেও হবে সরাসরি, ঠিক আছে। তারপর এই P1 থাকা 10 টাকা অবস্থায় তখন আমাদের ভিএম কত বলতো, 0.10, তার মানে আমাদের ভিএমটা কি ছিল, বেশি ছিল। এখানে আমরা বলতেছি ভিএম 1 সমান 0.10, অর্থাৎ আমাদের ভিএম কি ছিল, বেশি ছিল। তারপর আমাদের দাম স্তর কি পাচ্ছিল, বৃদ্ধি পাচ্ছিল। দাম স্তর বৃদ্ধি পাওয়া মানে এইদিকে যাওয়া, ঠিক আছে। তাহলে দাম স্তর বৃদ্ধি পেয়ে মনে করো এখানে আসলে তখন আমাদের ভিএম কি হয়ে যাবে, কমে যাবে। আমাদের ভিএমটা কি হয়ে যাবে, কমে যাবে। অর্থের মূল্য যদি দাম স্তর যদি বৃদ্ধি পায়, P2 যদি হয় 20 টাকা যদি হয়, সেক্ষেত্রে আমাদের অর্থের মূল্য কি হয়ে যাবে, কমে যাবে। এই যে অর্থের মূল্য কমে যাচ্ছে, VM2, আমরা VM2 সমান লিখলাম যে 0.05। তাহলে বলতো VM1 মানে
বেশি থাকতেছে ভিএম, আর ভিএম 0.05 মানে ভিএম হচ্ছে কম। অর্থাৎ দাম যদি কম হয়, অর্থাৎ দাম স্তর যদি কম হয় ভিএম হয় বেশি, দাম স্তর যদি বেশি হয় ভিএম হয় কি কম। অর্থাৎ দাম স্তরের সাথে অর্থের মূল্যের কেমন সম্পর্ক একটু বলো তো? বিপরীতমুখী সম্পর্ক, ঠিক আছে। তো বিপরীতমুখী সম্পর্ক বিদায় রেখাটা অবশ্যই বাম থেকে ডানে নিম্নগামী হবে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে আমরা রেখাটা সরাসরি একটা স্ট্রেট লাইন করব না, আমরা একটা কার্ভ লেখার চেষ্টা করব, ঠিক আছে। এভাবে করে আমরা একটা কার্ভ অঙ্কন করব। এটাকে বলা হচ্ছে আমাদের ভিএম সমান 1 ডিভাইডেড বাই পি। এখানে সূত্রটা লিখে দিব যে ভিএম আমরা বের করছি 1 ডিভাইডেড বাই পি দ্বারা। তো আমাদের যেই রেখাটা অঙ্কন হয়েছে এই রেখাটার দ্বারা আসলে কি বোঝাচ্ছে? যে একটা বাম থেকে ডানে নিম্নগামী রেখা, যেখানে আমরা জানি যে দুইটা যদি ভেরিয়েবলের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক হয় তাহলে রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী হয়। এখানে আমাদের দাম স্তরের সাথে অর্থের মূল্যের কেমন সম্পর্ক ছিল? বিপরীতমুখী সম্পর্ক। দেখো দাম স্তর কম, অর্থের মূল্য কি বেশি, দাম স্তর বেশি, অর্থের মূল্য কি হয়ে গেছে? কমে গেছে। তার মানে আমাদের দাম স্তরের সাথে অর্থের মূল্যের বিপরীতমুখী সম্পর্ক দেখা যাচ্ছে। এখন একটু খেয়াল করো, এই যে আমাদের দাম অর্থাৎ দাম স্তর P1 থেকে P2 তে চলে যাচ্ছে, এই যে দাম স্তর P1 থেকে P2 তে চলে যাচ্ছে, এর ফলে আমাদের অর্থের মূল্য কিন্তু কি হয়ে যাচ্ছিল? কমে যাচ্ছিল, তাই না? প্রথমে P1 থাকা অবস্থায় ছিল V1, অর্থাৎ এখানে এ বিন্দু মনে করো, এ বিন্দুতে। তো দাম স্তর P1 থেকে যখন P2 তে হয়ে যায়, অর্থাৎ 20 টাকা হয়ে যায়, তখন কিন্তু ভিএম কি হয়ে যায়? কমে যায়। অর্থের মূল্য কি হয়ে যায়? কমে যায়। ভ্যালু অফ মানি কমে যায়। এই যে অর্থের মূল্য হ্রাস হচ্ছে, অর্থের মূল্য হ্রাস, দাম স্তর বৃদ্ধির ফলে অর্থের মূল্য হ্রাস পাচ্ছে, এটাকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি, ঠিক আছে। আমরা এখানে লিখে রাখতেছি মুদ্রাস্ফীতি। তাহলে কি বললাম? মুদ্রাস্ফীতি মানে হচ্ছে অর্থের মূল্য হ্রাস পাওয়া, ওকে। ঠিক উল্টাভাবে যদি আমরা চিন্তা করি তাহলে কি দেখা যাবে? যে প্রাথমিক অবস্থায় মনে করো পি ছিল আমাদের 20, অর্থাৎ আমাদের দাম স্তর ছিল 20, তখন আমাদের ভিএম ছিল 0.5, ঠিক আছে, 0.05। এখন মনে করো এই যে দাম স্তর মনে করো কোনো কারণে কমে গেল, দাম স্তর কমে গেল, তাহলে দেখো P2 থেকে P1 এ চলে আসবে। তাহলে যদি দাম স্তর কোনো কারণে কমে যায়, আমরা জানি যে দাম স্তর কমলে কি হবে? ভিএম বৃদ্ধি পাবে। তাহলে দাম স্তর যদি কমে তাহলে আমাদের ভিএম কি পাবে? বৃদ্ধি পাবে। এই যে VM2 থেকে VM1 এ চলে যাবে। এই যে অর্থের মূল্য বৃদ্ধি পাচ্ছে, দাম স্তর হ্রাসের ফলে অর্থের মূল্য বৃদ্ধি, এই যে দাম স্তর হ্রাসের ফলে অর্থের মূল্য বৃদ্ধি, আমরা লিখতেছি অর্থের মূল্য বৃদ্ধি, ঠিক আছে। এই যে অর্থের মূল্য বৃদ্ধি পাচ্ছে মানে ভিএম বৃদ্ধি পাচ্ছে, এটাকে বলা হয় মুদ্রার সংকোচন, ওকে। আমরা এখানে লিখতেছি। তাহলে কি বললাম? মুদ্রাস্ফীতি আর মুদ্রা সংকোচন মানে কি? দাম স্তর বৃদ্ধির ফলে অর্থের মূল্যের যে হ্রাস পায়, দাম স্তর বৃদ্ধির ফলে দাম স্তর P1 থেকে P2 তে যাওয়ার পরে অর্থের মূল্য কি পাচ্ছিল? হ্রাস পাচ্ছিল। এই যে অর্থের মূল্য হ্রাস পাচ্ছে এটাকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি। আবার দাম স্তর হ্রাসের ফলে মানে দাম স্তর হ্রাস পাওয়ার ফলে অর্থের মূল্যের যে বৃদ্ধি পায়, অর্থের মূল্যের যে বৃদ্ধি পায় তাকে বলা হয় মুদ্রার সংকোচন, ঠিক আছে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের দুইটা সংজ্ঞা সুন্দর করে লেখার চেষ্টা করব, ওকে। তাহলে এখানে আমরা দুইটা সংজ্ঞা লিখব। এক নাম্বার হচ্ছে মুদ্রাস্ফীতি কি? মুদ্রাস্ফীতি মানে কি? মুদ্রাস্ফীতি মানে হচ্ছে দাম স্তর বৃদ্ধির ফলে অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পাওয়াকে মুদ্রাস্ফীতি বলা হয়, ঠিক আছে। এই যে আমাদের পি অর্থাৎ দাম স্তর হ্রাস পাচ্ছিল, দাম স্তর বৃদ্ধি পাচ্ছিল, দাম স্তর বৃদ্ধির ফলে অর্থের মূল্য কমে যাচ্ছিল, দাম স্তর বৃদ্ধির ফলে অর্থের মূল্য ক্রমাগত কমে যাওয়াকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি, ঠিক আছে, যেটা আমরা প্রথমে দেখেছিলাম। তারপর আসো আমরা 2 নম্বর যেটা লিখবো সেটা হচ্ছে মুদ্রা সংকোচন। মুদ্রা সংকোচন মানে কি? মুদ্রা সংকোচন মানে হচ্ছে দাম স্তর হ্রাসের ফলে মুদ্রার বা অর্থের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়া বা অর্থের মূল্য বৃদ্ধি পাওয়াকে বলা হচ্ছে মুদ্রার সংকোচন। আশা করছি তোমরা মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়েছো। আমরা একটু দেখব এই যে মুদ্রাস্ফীতি বলতেছি, মুদ্রা সংকোচন বলতেছি, এটা হলে আমাদের কি কি সমস্যা হয়, অর্থাৎ মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন হলে কাদের জন্য ভালো, মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচন হলে কাদের জন্য খারাপ, সেই বিষয়গুলো আমরা একটু দেখব। দেখো এখানে আমরা মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচনের ফলাফলটা একটু দেখব, অর্থাৎ কাদের উপর কোন ধরনের প্রভাব ফেলে মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন। আমরা প্রথমে মুদ্রাস্ফীতি কাদের উপর কি প্রভাব পড়ে সেটা একটু দেখব, ঠিক আছে।
মুদ্রাস্ফীতি যাদের জন্য ভালো সেগুলো আমরা এখানে লিখলাম, এবং মুদ্রাস্ফীতি যাদের জন্য খারাপ সেটা আমরা এখানে লিখলাম। ঠিক আছে, আমরা অনেক সময় যেটা মনে করি যে মুদ্রাস্ফীতি হওয়া মানে একটা অর্থনীতির জন্য অনেক বেশি খারাপ। ঠিক আছে, আসলে মুদ্রাস্ফীতি হওয়া একটা দেশের জন্য খারাপ নয়। ঠিক আছে, তবে এই ক্ষেত্রে একটা লিমিটেশন আছে যে কতটুকু পর্যন্ত মুদ্রাস্ফীতি একটা দেশের জন্য ভালো সেটা। ঠিক আছে, আবার অন্যভাবে বলা যায় যে মুদ্রা সংকোচনও কিন্তু একটা দেশের জন্য খারাপ নয়। ঠিক আছে, মুদ্রা সংকোচন হওয়া একটা দেশের জন্য ভালো হতে পারে, তবে সেটার একটা লিমিটেশন মানে সেটার একটা লিমিট থাকতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রেফারেবল যেটা সেটা হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি। মৃদু মুদ্রাস্ফীতি মানে বোঝানো হয় যেখানে মুদ্রাস্ফীতি 5% থেকে 10%-এর মধ্যে থাকবে। ঠিক আছে, অর্থাৎ যেখানে মুদ্রাস্ফীতির হার 5 থেকে 10%-এর মধ্যে থাকবে মুদ্রাস্ফীতি বৃদ্ধির হার, সেটাকে বলা হয় মৃদু মুদ্রাস্ফীতি। এই মৃদু মুদ্রাস্ফীতি একটা দেশের জন্য সবসময় ভালো বা একটা দেশের কাম্য, কেননা যদি মুদ্রাস্ফীতি না হয় তাহলে অনেকজনের ক্ষতি হয়, আবার মুদ্রাস্ফীতি বেশি হলে কি হয়, অনেকজনের বেশি ক্ষতি হয়ে যায়। ঠিক আছে, তাহলে কাদের জন্য মুদ্রাস্ফীতি ভালো আর মুদ্রা সংকোচন কাদের জন্য ভালো সেই বিষয়গুলো আমরা একটু দেখব। দেখো এখানে আমরা মুদ্রাস্ফীতির দুইটা পক্ষ নিচ্ছি, একটা হচ্ছে যাদের জন্য ভালো, যাদের জন্য খারাপ। আমরা একটু দেখি যাদের জন্য ভালো মুদ্রাস্ফীতি কোন কোন মানুষদের জন্য ভালো বেশি। প্রথম হচ্ছে মুদ্রাস্ফীতি উৎপাদনকারী ও ব্যবসায়ীদের জন্য অনেক ভালো, বা এদের এখানে মুনাফা বেশি হয় যদি মুদ্রাস্ফীতি হয়। যখন মুদ্রাস্ফীতি হয় তখন একটা জিনিস খেয়াল করো তো, মনে করো কোন একটা দেশে মুদ্রাস্ফীতি হচ্ছে, অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। তো যে হারে জিনিসপত্রের দাম বাড়ে সে হারে কিন্তু উৎপাদন ব্যয়টা বাড়ে না। ঠিক আছে, মনে করো কোন একটা জিনিস উৎপাদন করার জন্য 10 টাকা খরচ হয়। ঠিক আছে, এই 10 টাকার জিনিসটা বিক্রি করে মনে করো যে 50 টাকায়। ঠিক আছে, তাহলে 50 টাকা যদি বিক্রি করে তাহলে এখানে আমাদের মুনাফা হচ্ছে 40 টাকা। একটু খেয়াল করতে হবে বিষয়টা। তাহলে এরপরে মনে করো কোনো কারণে জিনিসপত্রের দাম বাড়লো, অর্থাৎ দামের স্তর বৃদ্ধি পাওয়া। দামের স্তর বৃদ্ধি পাওয়াকে তো আমরা কি বলি, মুদ্রাস্ফীতি বলি। তাহলে দেখো জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, এখানে জিনিসপত্রের দাম মানে যে জিনিসটা 10 টাকা দিয়ে উৎপাদন করছে সেই জিনিসটার বিক্রয় মূল্য বৃদ্ধি পাচ্ছে সেটাকে বোঝানো হয়। তাহলে এই 50 টাকার জিনিস মনে করো বৃদ্ধি পেয়ে 100 টাকা হয়ে গেল। ঠিক আছে, খেয়াল করো। তো যে হারে আসলে বিক্রয় মূল্যটা বৃদ্ধি পায় সে হারে কিন্তু এই যে আমাদের ক্রয় মূল্য বা এটার উৎপাদন ব্যয় সে হারে কিন্তু বৃদ্ধি পায় না। এটা হচ্ছে মূল সমস্যা। মূল সমস্যা কি, আমাদের উৎপাদন ব্যয়টা আমাদের বিক্রয় মূল্যটা যে হারে বৃদ্ধি পায় উৎপাদন ব্যয়টা সে হারে বৃদ্ধি পায় না। মনে করো এখানে উৎপাদন ব্যয় সর্বোচ্চ 10 টাকা থেকে বেড়ে মনে করো যে 15 টাকা হলো। ঠিক আছে, খেয়াল করো। তাহলে দেখো তো আগে 10 টাকা ছিল তখন আমাদের লাভ হয়ে যায় 40 টাকা, এখন 15 টাকা বিক্রি করতেছে 100 টাকা, এখন মনে করো আমাদের লাভ হচ্ছে 85 টাকা। তাহলে খেয়াল করো তো কোন ক্ষেত্রে মুনাফা বেশি হচ্ছে, মুদ্রাস্ফীতি হলে সেক্ষেত্রে আমাদের মুনাফার পরিমাণ বেড়ে যায়। তাহলে উৎপাদনকারী বা ব্যবসায়ীদের জন্য মুদ্রাস্ফীতি হচ্ছে ভালো, কারণ এই ক্ষেত্রে আমাদের উৎপাদন ব্যয়টা সে হারে বাড়ে না যে হারে পণ্যের বিক্রয় মূল্যটা বৃদ্ধি পায়। এর ফলে কি দেখা যাচ্ছে যে আমাদের মুনাফার পরিমাণটা বেড়ে যাচ্ছে। মুনাফার পরিমাণ বেড়ে যাওয়া মানে একজন বিনিয়োগকারী বা একজন ব্যবসায়ীর জন্য অনেক বেশি কি লাভজনক। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো, উৎপাদনকারী বা ব্যবসায়ীদের জন্য মুদ্রাস্ফীতি কি লাভজনক। তারপর আসে 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে বিনিয়োগকারী। তাহলে দেখো ব্যবসায়ী বা বিনিয়োগকারী প্রায় সেম কথা। যদি বিনিয়োগকারী মানে যে বিনিয়োগ করে, ব্যবসায়ী মানে সে বিনিয়োগ করে সাথে ব্যবসাও করে। বিনিয়োগকারী মানে এখানে সে টাকা ইনভেস্ট করলো, ব্যবসাটা করলো না। অন্যদিকে ব্যবসায়ী মানে হচ্ছে যে টাকাও ইনভেস্ট করলো পাশাপাশি সে ব্যবসাটা পরিচালনা করলো। ঠিক আছে, তাহলে বিনিয়োগকারীরাও কিন্তু প্রায় ব্যবসায়ীদের মতো, অর্থাৎ যদি মুদ্রাস্ফীতি হয় সেক্ষেত্রে জিনিসপত্রের দাম বেড়ে যায়, জিনিসপত্রের দাম বাড়লে মুনাফার পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ বিনিয়োগকারীদের তার যেইখানে তারা বিনিয়োগ করে সেখান থেকে যে প্রাপ্ত লভ্যাংশ সেই লভ্যাংশের পরিমাণটা বেশি দেওয়া হয়, তার মানে বিনিয়োগকারীদের জন্য এটা কি হয়, ভালো প্রভাব পড়ে। তারপর আসে 3 নম্বর কর্মসংস্থান। কর্মসংস্থান মানে হচ্ছে যদি কি হয় যে ব্যবসায়ীদের জন্য ভালো হয়, বিনিয়োগকারীরা যদি বেশি মুনাফা পায় তাহলে কি দেখা যাবে, তারা নতুন নতুন বিনিয়োগ করবে। ঠিক আছে কিনা, মনে করো একজনের একটা ব্যবসা ছিল যেখান থেকে এই বছর 1 কোটি টাকা লাভ করছে, তাহলে সেই 1 কোটি টাকা কিন্তু সে প্রথমে সেভিংস করবে, সেভ করে সেই জিনিসটা আবার কি করবে, ইনভেস্ট করবে। যত বেশি লাভ হবে তত বেশি কি হবে, ইনভেস্ট হবে। যখনই ইনভেস্ট হবে তখনই কর্মসংস্থানের সৃষ্টি হবে। আমার কথা বোঝা গেছে? তার মানে মুদ্রাস্ফীতি যদি না হয় সেক্ষেত্রে কর্মসংস্থান কি হবে, কম সৃষ্টি হবে। মুদ্রাস্ফীতি হইলে কর্মসংস্থান কি হবে, বেশি সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে দেখো কর্মসংস্থানের জন্য মুদ্রাস্ফীতি হচ্ছে ভালো, কর্মসংস্থান বৃদ্ধি পায় যদি মুদ্রাস্ফীতি হয়। তারপর আসো 4 নম্বর পয়েন্ট, ঋণ গ্রহীতা। ঋণ গ্রহীতা মানে হচ্ছে যে ঋণ গ্রহণ করে।
তাহলে ঋণ গ্রহণ যে করে তার জন্য আসলে মুদ্রাস্ফীতিটা একটু কি হয়, ভালো হয়। কেন? কারণ যে ঋণটা আসলে গ্রহণ করে সে আসলে ঋণটা গ্রহণ করে কোন একটা জায়গায় ইনভেস্ট করে, যার ফলে সে বেশি মুনাফা করতে পারে, আর বেশি মুনাফা করলে তার ঋণের টাকাটা শোধ করা একদম ইজি হয়ে যায়, তার জন্য অনেক কি হয়ে যায়, সহজ হয়ে যায় বিষয়টা। তাহলে কি বলতে পারি, ঋণ গ্রহীতার জন্য মুদ্রাস্ফীতি ভালো। তারপর আসো 5 নাম্বার, কৃষিজীবী। কৃষিজীবী মানে হচ্ছে যারা কৃষি কাজ করে। তাহলে এখানে কৃষিকাজ যারা করে তাদের জন্য মুদ্রাস্ফীতি ভালো, এই জন্য যে কারণ এই উৎপাদনকারীদের মতোই কৃষিজীবীরাও কি করে, পণ্য উৎপাদন করে থাকে, বিভিন্ন ধরনের শস্য বা ফসল উৎপাদন করে থাকে। তাহলে এই যে ফসল উৎপাদন করতেছে, শস্য উৎপাদন করতেছে, সেগুলোর বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে তাদের বেশি প্রফিট হয়, লাভ হয়। তারপর আসো করদাতা, যারা কর দেয়। তাহলে কর কোত্থেকে দেয়, জিনিসপত্র বিক্রি করে বা যে আয় হয় মানুষের, সে আয় থেকেই তো করটা দিয়ে থাকে। তাহলে আয় যদি বেশি হয় করটা কি দিতে হবে, বেশি দিতে হবে, ঠিক আছে। তবে এটা কিন্তু খারাপ দিক নয়, কর বেশি দেওয়া মানে কি নয়, খারাপ দিক নয়। এই জন্য যে কারণ তখন তাদের কম জিনিস বিক্রি করে বেশি টাকা পাওয়া যায়, ঠিক আছে। যেহেতু জিনিসপত্রের দাম বেশি হয় তার মানে সে কম জিনিস বিক্রি করে বেশি টাকা পায়, আর বেশি টাকা পাইলে তাহলে কর দিতে কি সমস্যা, কোনো সমস্যা না। তার মানে যারা করদাতা আছে তাদের জন্য মুদ্রাস্ফীতি কি ভালো দিক। তাহলে আমরা কি বুঝলাম, মুদ্রাস্ফীতি একটা দেশের জন্য কি নয়, খারাপ নয়। কিছু কিছু মানে কিছু কিছু পক্ষের জন্য এটা অনেক বেশি ভালো প্রভাব ফেলে, ঠিক আছে। এখন আমরা দেখবো যাদের জন্য খারাপ, মানে যাদের ক্ষেত্রে নেগেটিভ এফেক্টটা পড়ে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে ক্রেতা ও ভোক্তার জন্য। মুদ্রাস্ফীতি হচ্ছে ক্রেতা ও ভোক্তার ক্ষেত্রে তাদের জন্য ক্ষতি। কেন ক্ষতি? কারণ জিনিসপত্রের দাম বেড়ে যায়, জিনিসপত্রের দাম বাড়লে তাদের একটু কি হয়, কষ্ট হয় জিনিসপত্র ক্রয় করতে, ঠিক আছে। তারপর আসলে সঞ্চয়কারী। সঞ্চয়কারী মানে হচ্ছে যারা সঞ্চয় করে, ঠিক আছে। মানে মনে করো আমার কাছে এই মাসে ইনকাম হলো মনে করো যে 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকার আমি 50,000 টাকা সঞ্চয় করলাম, তার মানে আমি একজন সঞ্চয়কারী। তাহলে খেয়াল করো, যারা সঞ্চয়কারী তাদের জন্য মুদ্রাস্ফীতি ভালো নয়। কেন? কারণ হচ্ছে সঞ্চয় যেই করতেছে, যদি জিনিসপত্রের দাম বেড়ে যায় তাহলে তার সঞ্চিত যে টাকা, সেই টাকা কিন্তু বেড়ে যাচ্ছে না, সেই টাকা কিন্তু কি হয়ে যাচ্ছে, স্থির আছে। তার মানে স্থির থাকা মানে অ্যাকচুয়ালি জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, এটা স্থির থাকা। তার মানে অ্যাকচুয়ালি এটার দাম কি হয়ে যাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে। অর্থাৎ মুদ্রাস্ফীতির ফলে অর্থের মূল্য কি হয়ে যায়, দিন দিন কমে যায়। আমার যে সঞ্চিত টাকাটা আছে সেটার মূল্য কি হয়ে যাবে, কমে যাবে মুদ্রাস্ফীতির ফলে। তার মানে যারা সঞ্চয়কারী থাকে তাদের জন্য মুদ্রাস্ফীতি খারাপ। তারপরে আসো ঋণদাতা, যে ঋণ প্রদান করে। খেয়াল করো, ঋণ যে গ্রহণ করে তার জন্য ভালো, কিন্তু যে ঋণদাতা তার জন্য এটা খারাপ। কেননা কারণ সে যখন টাকাটা দিছিল তখন জিনিসপত্রের দাম কম ছিল, তখন তার অর্থের যে মূল্য সেটা বেশি ছিল। যখন সে ঋণের টাকাটা নিবে, গ্রহণ করবে, মানে যে ঋণ গ্রহীতা সে যখন পরিশোধ করবে তখন জিনিসপত্রের দাম বেশি, তার মানে অর্থের মূল্য কি কম। তার মানে কে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঋণদাতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারপর আসো 4 নাম্বার পয়েন্ট, সীমিত আয়ের লোক। এটা হচ্ছে ক্রেতা ও ভোক্তার মতো প্রায়, যাদের আয়টা সীমিত তাদের জিনিস ক্রয় করতে তাদের জীবনযাত্রার মান কি হয়ে যায়, লো লেভেলে চলে আসে। কি জন্য? জিনিসপত্রের দাম বৃদ্ধি পেলে তাদের আসলে কষ্ট হয়ে যায়। তার মানে যাদের ইনকামটা সীমিত তাদের জন্য মুদ্রাস্ফীতি হচ্ছে খারাপ। তারপর আসো শ্রমিক শ্রেণী। শ্রমিক শ্রেণীদের জন্য মুদ্রাস্ফীতি হচ্ছে খারাপ, সীমিত আয়ের লোকের মতোই। রাজনীতিবিদ, তাদের জন্য খারাপ। রাজনীতিবিদদের জন্য কিভাবে খারাপ, খেয়াল করো, কোন একটা দেশে মনে করো যে ক্রমাগত কয়েক বছর মুদ্রাস্ফীতি হয়েছে, মানে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, তাহলে কি দেখা যাবে, একটা পর্যায়ে গিয়ে দেশের যারা সরকার রয়েছে তাদেরকে অবশ্যই বাধ্যতামূলকভাবে তাদের ক্ষমতা থেকে চলে আসতে হবে। কেন? জিনিসপত্রের দাম কন্ট্রোলের বাইরে চলে গেছে, জনগণ এটা কখনো মেনে নিবে না। আমার কথা বোঝা গেছে? তাহলে দেখো, মুদ্রাস্ফীতি একদিক থেকে যেমন ভালো, একদিক থেকে কি খারাপ। তাহলে আমাদেরকে এমন একটা মুদ্রাস্ফীতি হইতে হবে যাতে যারা বিনিয়োগকারী আছে, মানে যাদের জন্য ভালো, তাদেরও যেন ভালো হয় মোটামুটি, এবং যাদের জন্য খারাপ তাদেরও যেন বেশি খারাপ না হয়। আমার কথা বোঝা গেছে? আবার কিন্তু একদম যে মুদ্রা সংকোচন করে ফেলবো তাহলে একটু সমস্যা হয়ে যাবে। এই সমস্যা, যারা বিনিয়োগকারী আছে তারা কি হয়ে যাবে, মরে যাবে, কারণ তাদের মুনাফা কম হবে। মুনাফা কম হলে কর্মসংস্থান কম হবে, কর্মসংস্থান কম হলে অ্যাকচুয়ালি আমাদের উপরে এফেক্টটা পড়তেছে পরবর্তীতে গিয়ে, ঠিক আছে। তাই একটা দেশ সবসময় চিন্তা করে যে মুদ্রাস্ফীতি হবে, তবে সেটা মৃদু মুদ্রাস্ফীতি, ঠিক আছে। বাংলাদেশের একটা মানে বড় ধরনের সাফল্য আমি বলতে পারবো, সেটা হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি বর্তমান সরকার রাখতে পেরেছে, ঠিক আছে। মোটামুটি বাংলাদেশে 5.6, 5.5, 5.7 এর মধ্যেই থাকে মুদ্রাস্ফীতির হার, ঠিক আছে। তারপর আসো, এটা প্রতি মাসে চেঞ্জ হয়, ওকে। তারপর আসো আমরা দেখি একটু মুদ্রা সংকোচন। তাহলে দেখো, মুদ্রাস্ফীতি যাদের জন্য ভালো, মুদ্রা সংকোচন তাদের জন্য কি খারাপ। অর্থাৎ এই পাশের যারা ছিল যাদের জন্য ভালো মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন হলে তাদের জন্য কি হয়, খারাপ হয়। আর যাদের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি খারাপ ছিল তাদের ক্ষেত্রে মুদ্রা সংকোচন কি ভালো।
অর্থাৎ সেম ব্যাখ্যাগুলোই আমরা দিব। এই পাশে যাদের মুদ্রাস্ফীতিতে খারাপ ছিল তাদের হচ্ছে মুদ্রা সংকোচনে ভালো, আর এখানে যাদের মুদ্রাস্ফীতিতে ভালো ছিল মুদ্রা সংকোচনের সময় তাদের খারাপ। তাহলে মূল কথা হচ্ছে এটা, একটা দেশ কখনো মুদ্রাস্ফীতিকে বেশি মুদ্রাস্ফীতিকে গ্রহণ করে না বা বেশি মুদ্রা সংকোচনকে গ্রহণ করে না। এই দুটাকে একটা ব্যালেন্সে রাখতে হয় বা একটা কাম্য পর্যায়ে রাখতে হয়, অর্থাৎ মৃদু মুদ্রাস্ফীতি একটা দেশের জন্য কাম্য। ওকে, আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত। তো দেখা হচ্ছে পরবর্তী পার্ট অর্থাৎ পার্ট 3-তে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত থাকতে পারো। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।